পলিটিক্যাল রাজনৈতিক দলের চাপে পড়ে উনি এই কাজটা করেছেন। এই একদিনে গণভোট এবং সংসদ নির্বাচন পৃথিবীর কোন দেশে একসঙ্গে এটা হয় না। গণভোটটা সবসময় আগে হয়, কারণ গণভোটের আইনি ভিত্তিটা আগে দিতে হতো এবং সেইটা একটা নতুন কনস্টিটিউশন হতো, সেই কনস্টিটিউশনের আন্ডারে ইলেকশন হওয়ার কথা। এর মধ্যে যেটা হতে পারে আশঙ্কা আমার, সেটা হলো যে আপনার প্রথম কথা মানুষে বুঝতে পারবে না গণভোটটা কি, তারপরে গণভোটের যে চারটা দিয়েছে এটা কয়জন লোক করে বুঝতে পারবে। তারা ওই প্রচারটার রকম প্রয়োজন আর কি, যে হ্যাঁ মানে ভালো, না মানে খারাপ। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে যদি প্রচারটা চলে, তাহলে অনেকে অনেক বলতে পারে যে আমরা যদি হ্যাঁ না বলি তাহলে আবার আগের মতো হবে, তাহলে না ঠিক আছে আমরা বলে হ্যাঁ। এইভাবে যদি আমরা এটা পাশ করতে পারি, কিন্তু আশা করি পাশ করবে, কিন্তু সেখানে একটা সমস্যা রয়ে গেছে। সমস্যাটা হলো এই যে গণভোটে পাশ করার পরে এটাকে নাকি আবার সংসদে আপনার এটাকে আলাপ আলোচনার ভিত্তিতে তারা 270 দিনের মধ্যে এটাকে ইয়ে করবে। 270 না 280 এবার 270 দিন, 270 ওয়ার্কিং ডে একজনের, মানে শনিবার দিয়ে, তাহলে 6 মাস হয় আমি হিসাব করে দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হলো এই যে আপনি যে কোনো পলিটিক্যাল সায়েন্সের লোককে জিজ্ঞাসা করেন যে গণভোট কখনো সংসদে পাশ করাতে হয় কিনা, আমি আপনার সাথে বাজি রাখবো এটা কোনো দিনও হতে পারে না। গণভোট হলো সর্বোচ্চ রায়, জনগণের সরাসরি মতামত, তার উপরে আর কিছু নাই। কিন্তু এখানে এটাও ঢুকিয়ে দিয়েছে, এটা সংসদে আবার বলতে মানে ভাষাটা অন্যরকম বলতে হবে আমার, মানে ক্যাচলা বাঁধানের একটা উপায় হয়ে গেছে ওখানে। আপনি এটা নিয়ে দেখেন কত রকমের ক্যাচলা হয়, যে দলই ক্ষমতা আসুক তাদের ইন্টেনশনের উপর নির্ভর করবে এটা কেন। আমরা যখন ভোট দিয়ে পাশ করে দিচ্ছি, তখন একটা পার্টি যখন ক্ষমতায় যাবে, সেই পার্টিটা কি সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করবে? 30%, 35% অথবা 40%, 40 অথবা 27 এরকম নিয়ে তারা পার্লামেন্টে যাবে। কেন পার্লামেন্ট করতে হবে কেন? আমি বললাম তো যে কোনো রকম মানে রায় তো এখানেই দিয়ে দিল, জনগণই দিয়ে দিল, তাহলে পার্লামেন্ট কেন দিল? তারপরে আবার কিসের সংসদে পাশ করতে? এটা কার বুদ্ধিতে হলো বুঝলাম না। এত বিদ্যান লোকরা সব বসে এই কাজটা করলো, কিন্তু যেটা কোনো যেটা মধ্যে একটা লুপহোল রয়ে গেছে। কারণ যে দলটা জিতবে, একটা দল তো আপনার সংস্কারের বিপক্ষে অনেক রায় দিয়েছে, তাই না? নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেকগুলি সংস্কার হয়েছে ভালো ভালো, কিন্তু অনেকগুলি কুৎসার ব্যাপারে আমরা নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি তো থাকবেই। প্লাস যদি তারা বলে বসে যে আমরা 72 কনস্টিটিউশনের আন্ডারে ইলেকশন করেছি, ইলেকশনটা কার আন্ডারে হচ্ছে? একটা কনস্টিটিউশন আমরা তামিলনাড়ুটা অবৈধ আন্ডারে হচ্ছে। আরে আমরা একটা 72 কনস্টিটিউশন তো গণভোট নাই, আমরা এটা মানি না, আমি কি করবো? কাজে এখানে একটা বিরাট একটা ক্যাচলাটাকে বলে রয়ে গেছে। মানে মানুষ ভোট দিল, হ্যাঁ না ভোট দিল, হ্যাঁ দিল বা না দিল, বা হ্যাঁ যুক্ত হলো, যেহেতু হ্যাঁ এর পক্ষে দেশ পরিবর্তন হবে, ডক্টর ইউনূস যেটা বলছে যে হ্যাঁ মানে দেশ পরিবর্তন হবে, না মানে আবার আগেরটা থেকে যাবে, এটাই তো ইন জেনারেলি বোঝানো হচ্ছে। তো কয়জনের বা ভিতরে পড়ে দেখবে, কিন্তু সেটাও বা অনিশ্চয়তার মধ্যে থেকে যাচ্ছে। মানে আপনি যেটা বলছেন অনিশ্চয়তার মধ্যে কি একটা পার্টি তো আপনার ওপেনলি বলেছে যে আমরা না প্রচার করব, আমি জোর গলায় বলছি। একটা পার্টি তো জোর গলায় বলছে যে আমরা না প্রচার করব, আর অনেকে না বুঝে বলবে যে অন্ধের মতো একটা দিয়ে দিলাম, নাকে হ্যাঁ একটা দিয়ে দিলাম। তারপরে বৃহৎ দলের অনেক আপনার নেতা বলেছে যে গণভোট বলতে কিছু নাই, গণভোটের একটা অবৈধ, গণভোট অবৈধ, তাহলে ইলেকশন কেন বলতো? এগুলো আমি কি বুঝাবেন আপনি? আমি তো বুঝতেই পারি না যে এরকম ভাবে। এক জায়গায় বলেছিলাম যে আমি তো বুঝতে পারছি না, বলে যে আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারছি না। এটাকে বলছে অবৈধ, ওটাকে বলছে বৈধ, মানে যার। আর একটা জিনিস এই যে আপার হাউস যেটা করেছে, উচ্চকক্ষ যে
প্রতিনিধিত্ব দেওয়ার যে নিয়মটা করেছে, এটা তো এই এই উচ্চ কক্ষের তো কোনো মানে নেই, এটাও তো আমি বুঝতে পারি। কারণ উচ্চ কক্ষটা এখন হবে রেপ্লিকা অফ দি লোয়ার হাউস। কারণ আমি 40% পেয়েছি, আমি আপার হাউসে 40%, আমি 30% পেয়েছি, আমি 30%। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক হারের প্রধান বৈশিষ্ট্য হলো এটা মোর ডেমোক্রেটিক, যে জন্য পৃথিবীর 90টা দেশে এটা চালু আছে। এবং অনেক দেশে, আমাদের পাশের দেশ নেপালি, তারা লোয়ার হাউসটাকে প্যারালাল ইলেকট্রাল সিস্টেম আছে, মানে তাদের মেজরিটেরিয়ান সিস্টেমও আছে, আবার প্রপোর্শনালও আছে। প্লাস তাদের যে উচ্চ কক্ষ, সেই উচ্চ কক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে হলো যে সমাজের যারা আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন মহিলা, তারপরে শ্রমিক, কৃষক, পাহাড়ি, তারপরে আপনার আদিবাসী যারা আছে, প্রতিবন্ধী, তাদেরকে ইয়ে থেকে ইলেকশন কমিশন থেকে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ আলোচনা করে তারা একটা লিস্ট দিবে পার্টিকে, যে এই লিস্টের ভিতর থেকে তোমাদের ক্যান্ডিডেট দিতে হবে, এবং সেটা জনগণকে জানিয়ে দিবে। এবং একটা ইলেকশন হতে হবে, তার একটা কনস্টিটিউন্সি লাগে। নেপালে আপনার সারা দেশে কনস্টিটিউন্সি, আবার জার্মান যেহেতু ফেডারেল গভর্নমেন্ট, সেখানে এক একটা স্টেট এটাকে ভোট দেয়। তো এখন এই রেপ্লিকা করে আপনার তাহলে লোয়ার হাউসে যা হবে আপার হাউসে তাই হবে। আমি এটা বুঝতে পারলাম না, আমার একদিন বলেছে আপনি বুঝতে পারলেন, আমরা না বুঝতে পারলাম। এটা তো একটা মানে একটা মোর ডেমোক্রেটিক একটা, এবং এটার জন্য মেয়েরা আপনার পার্লামেন্টে ঢোকানোর সুযোগ পায়। পার্টি লিস্ট আবার অনেক রকম আছে, কোনোটা ক্লোজ পার্টি লিস্ট, কোনোটা ওপেন পার্টি লিস্ট, তারপরে ট্রান্সফারেবল ভোটের সিস্টেম আছে। সাধারণত আমি দেখেছি কয়েকটা দেশ আমি স্টাডি করে দেখেছি, তারা ক্লোজ পার্টি লিস্ট দিয়ে আপনার এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক